नमस्कार बंधुरा केमन आছেন सकले आशा करी सकले खूब भालो आছেন। गल्प कथाय आपनादेर सकलके स्वागत जानाई। आपनादेर साथे आमि पूर्वाशा। आज आबार एसेछि आपनादेर जोन्नो एकटी नतुन गल्प निये। आज आपनादेर जे गल्पटी शोनाबो सेई गल्पटिर नाम हलो एक भुतुरे कांड। गल्पटी लिखेछेन शिवराम चक्रवर्ती। सकले शुनते थाकुन गल्पटी। आशा करी सकले खूब भालो लागबे। भूत बोले किछु आछे? यदि थाके तो तिनि आमाके कखनो देखा देननि। तार दया एबं आमार धन्यवाद। कृपा करे दर्शन दिले आमी दाड़िये दाड़िये ताके देखते पारताम किना सन्देह। भूतेদের रूप गुणे आमार कोनो मोह नेই। ताछाड़ा आमार हाथ खूब उइक और शुनेछि जे ओरा भारी उइकेड। तबे भूत किना जानि ना, किन्तु अद्भुत एकटा किछु एकबार देखेছিলাম राँचीते। ना पागला कारुते नय, तार बाइरे सरकारी रास्ताय। रांचीर राजपथ ना होलेও सेटा बेश दराज पथ। कि करे देखलाम बोली। एकटा परस्पदे साइकेल हाथे पेये हंड्रुर दिके पाड़ी जमिয়েছিলাম। किन्तु माइल सातेक ना जेतेই तार टायर फेंसे गेल। जेखाने बाघेर भय सेखानेই सन्धे हय, एकटा कथा आछे ना। आर जेखाने सन्धे हय सेखानेই साइकेलेर टायर फाঁসে। जनमानবহীন पथ, জায়গাটাও জঙ্গলি। আরো মাইল পাঁচেক যেতে পারলে গায়ের মতো একটা পাওয়া যেত, কিন্তু সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে। এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতেও পারবো কিনা আমার সন্দেহ ছিল। হাঁটতে হবে আগে জানলে হাতে পেয়েও সাইকেল আমি পা দিতাম না নিশ্চয়ই। তখন আর সন্ধে হয়নি, এই হব। সামনে গেলে 5 মাইল, ফিরতে হলে 7 মাইল। দুদিকেই প্রায় সমান পাল্লা। কোন দিকে হাঁটন দেব হাঁ করে ভাবছি। শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে? এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃ আমার মানসপটে উদিত হয়েছে। আর একমাত্র উত্তর আমি দিয়েছি, না বাবা, প্রাণ থাকতে নয়। অবশ্যই এরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কিনা সেটাও প্রশ্নের বিষয় ছিল। সন্ধে উতরে গিয়ে বাঁকাচাঁদের ফিকে আলো দেখা দিয়েছে। সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গেছিল। কখন হালুম করবে কে জানে। তবু চিরদিনই আমি আশাবাদী, সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবে। অচিরেই ঘটলো বলে 2-1 মিনিটের অপেক্ষা কেবল, এবং সেই অভাবনীয় সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব। এই রকমটা ঘটেই থাকে, এতে বিস্ময়ের কিছু ছিল না। কত গল্পের বইয়ে এরকম ঘটতে দেখা গেছে। আমার নিজেরই কত গল্পে এরকম দেখেছি, তার ইয়ত্তা নেই। আর স্বয়ং লেখক হয়ে আমি নিজেই আর বিপদের মুখে পড়েছি বলে সেসব অঘটনগুলো ঘটবে না। কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে? তবে একজন গল্প লেখকই বা কোন দুঃখে যাবে শুনি। এই অবশ্যম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরো আধ ঘন্টা কাটালাম। অবশেষে একটা ঘটনার মতো কিছু দেখা দিল বটে। একখানা লরি, খুব জোরেও নয় আস্তেও নয়, আস্তে দেখা গেল সেই পথে রাঁচির দিকেই যাচ্ছিল লরিটা। আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম। শীতের রাত, ফিকে চাঁদের আলো, তার উপর
কুয়াশার পর্দা পড়েছে। এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেলে হয়। লরিটা এসে পৌঁছলো, এলো একেবারে সামনাসামনি। মুহূর্তের জন্যই এলো, কিন্তু মুহূর্তের জন্য থামলো না। যেমন এলো তেমনি চলে গেল নিজের আবেগে। রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে। অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা। আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছিল। ছ্যা ছ্যা, লরিওয়ালা কি কানা হয়ে লরি চালায় নাকি? যেরকম তারা মানুষ চাপা দেয় তাতে বিচিত্র নয়। শেষটা কি হাঁটাই আছে কপালে? এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা 7 মাইলের ধাক্কা। ভাবলেই আমার বুক দূর করতে থাকে। তার চেয়ে বাঘের পেটের মধ্য দিয়ে স্বর্গে যাওয়ার ঢের শর্টকাট। না না, কোথাও যেতে হবে না, বাঘের পেটেও না। কিচ্ছু না কিচ্ছু একটা হতে বাধ্য, অনতি বিলম্বেই হচ্ছে। আর 1-8 মিনিটের অপেক্ষা কেবল। এর মধ্যে কুয়াশা আরো জমেছে, চাঁদের আলো ফিকে হয়ে আসছে আরো। আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি, এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল। বাঘ নাকি? না, বাঘ নয়। দুই চোখের অতখানি ফারাক থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না। আবার আমি বাহু বলে টর্চ ঘোরাতে লাগলাম। ছোট্ট একটা বেবি অস্টিন, তারই কটাক্ষ। আস্তে আস্তে আসছিল গাড়িটা, এত আস্তে আস্তে যে মানুষ চালালে বোধহয় ওর চেয়ে জোরে চলতে পারত। আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল। আমি হাঁকলাম, এই! কিন্তু গাড়িটার থামার কোনো লক্ষণ নেই। তেমনি মন্থর গতিতে গড়িয়ে গড়িয়ে চলতে লাগলো গাড়িটা। আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম। না, আর দেরি করা চলে না, এক্ষুনি একটা কিছু করে ফেলা চাই। এসপার ওসপার যা হোক, গাড়ির মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই, কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে। অগত্যা আগায়মান গাড়ির গায়ে গিয়ে পড়লাম। দরজার হ্যান্ডেল ঘুরিয়ে উঠে পড়লাম ভিতরে। চলন্ত গাড়িতে ওঠা সহজ নয়, নিরাপদও না। কি করব? 1 মিনিটও নষ্ট করার ছিল না। কায়দা করে উঠতে হলো কোনো গতি। কে জানে, এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। সাইকেলটা রাস্তার ধারে ধরাশায়ী হয়ে থাকবে। থাকে যা, কি করা যাবে। নিতান্তই যদি রাত্রে বাঘের পেটে না যায়। বাঘেরা কি সাইকেল খেতে ভালোবাসে? কাল সকালে উদ্ধার করা যাবে। সাইকেলের মালিককে আগামীকাল এক সময় জানালেই হবে। বেশি বলতে হবে না, খবর দেবা মাত্র আমার 14 পুরুষের শ্রাদ্ধ করে তিনি নিজেই এসে নিয়ে যাবেন। ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি। বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছে, আমাকে লালপুর মোড়টায় নামিয়ে দেবেন, তাহলেই হবে। ডাক্তার যদু গোপালের বাড়ি। বলতে বলতে আমার গলার স্বর উবে গেল। বক্তব্যের বাকিটা উচ্চারিত হলো না। আমি হাঁক করে তাকিয়ে থাকলাম। আমার 2 চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল। আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার চারপাশে চিপে বসেছে।
হাত তুলে যে কলার কাজটা আলগা করব সে ক্ষমতাও নেই। আঙুলগুলো অবধি অবশ। এই শীতের রাত্রেও সারা গায়ে আমার ঘাম দিয়েছে। যেখানটায় ড্রাইভার থাকার কথা সেখানে কেউ নেই, একদম ফাঁকা। আমি তাকিয়ে দেখলাম জীব আমার টাকরায় আটকে ছিল। কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে বাক শক্তি ফিরে পেলাম। ভূত ছাড়া কিছুই না। আপনা থেকে আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, আমার কথা ভূত যে কর্ণপাত করলো তা মনে হলো না। বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনি চলতে লাগলো। প্রথমে আমার মনে হলো নেমে পড়ি গাড়ি থেকে, কিন্তু তারপর সমস্ত পথটা হেঁটে মারতে হবে এ কথা ভাবতেই ভূতের মারও তার চেয়ে ঢের শ্রেয় বলে আমার জ্ঞান হলো। আমার নামের প্রথমার্থ ভূত ভাবন আর বাকি অর্ধেক ভূত ধাবন। কাজেই ভূতের ভয় আমার থাকলেও ভাবনা তেমন ছিল না। ভূতের হাতে মরলেও শিবলোক কিংবা রামরাজ্য একটা কিছু আমি পাবই, সেটা একেবারে নিশ্চিত। কিন্তু তা হলেও এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে কখনো ভাবিনি। ড্রাইভার নেই, গাড়ির ইঞ্জিনও চলছিল না, তবু গাড়ি চলছিল এবং ঠিক পথ ধরেই চলছিল। এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়ার আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে সেই ভুতুড়ে গাড়িকেই আশ্রয় করে রইলাম। আলস্যের সঙ্গে আমি কোনো দিনই পারি না। চেষ্টা করলে হয়তো কায় ক্লেশে পারা যায়, কিন্তু পেরে লাভ 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 তো ঘোড়ার ডিমের। চিরকালের মতো এবারও আমার আলস্যে জয়ী হলো শেষটায়। ঘন্টা দুয়েক পরে গাড়িটা একটা লেভেল ক্রসিং এর মুখে এসে পৌঁছেছে। ক্রসিং এর গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি তখন হুঁশ হলো আমার। হুস হুস করে তেড়ে আসছিল একটা আওয়াজ। রেলগাড়ির আগমনী কানে আসতেই আমি চমকে উঠলাম। আপ কিংবা ডাউন একটি গাড়ি এসে পড়ল বলে অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে, কিন্তু আমার গাড়ির থামবার কোনো উৎসাহই নেই। বিনে ভাড়ায় গাড়ি চেপে চলেছে বলে কি অদৃশ্য ভূত আমায় টেনে নিজের দল ভারী করতে চায় নাকি? নিঃশব্দ রাত্রি শান্তি ভঙ্গ করে গম গম করতে করতে ছুটে আসছিল ট্রেনটা। তার জ্বলন্ত চোখে মৃত্যুদূতের হাতছানি। আমার গাড়ির হাতলটা কোথায়? এক্ষুনি এই জমালয়ের রথ থেকে নেমে পড়া দরকার। আর এক মুহূর্ত দেরি হলেই হয়েছে। কোনো রকমের দরজা খুলে তো বেরিয়েছি, আমিও নেমেছি আর আমার গাড়িও থেমেছে। সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটাও গর্জন করতে করতে বেরিয়ে গেছে। কয়েক মুহূর্তের জন্য আমার স্তম্ভিত ছিল না। হুস হুস করে ট্রেনটা চলে যাবার পর আমার হুঁশ হলো। না, মারা যায়নি। হুঁশিয়ার হয়ে দেখলাম জলজান্ত রয়েছি এখনো, এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি। আমার পাশেই ছবির মতো দাঁড়িয়ে আমার এবং মোটরটা টিকে থাকা একটা চূড়ান্ত রহস্য বলেই মনে হচ্ছে। এমন সময় চোখে চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পিছন থেকে। আমাকে একটু সাহায্য করবেন? এগিয়ে এসে বললেন ভদ্রলোক। যদি দয়া করে আমার গাড়িটা একটু ঠেলে দেন মশাই। 8 মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে, সেখান থেকে একলাই ঠেলতে ঠেলতে আসছি। সারা পথে একজনকেও পেলাম না।
যে আমার সঙ্গে একটু হাত লাগায়। যদি একটু আমার সঙ্গে যোগ দেন। লাইনটা পেরিয়ে আরেকটু গেলেই আমার বাড়ি। ওই ওই যে দেখা যাচ্ছে, আর 1 মিনিটের রাস্তা। তো বন্ধুরা, আজকের গল্প এতটুকুই। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এতটুকুই। আবার পরদিন দেখা হবে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো সকলের কাছে বিদায় নিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার পরদিন দেখা হবে একটি নতুন গল্প নিয়ে।